প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব 1966 সালের 6 দফা কর্মসূচি নিয়ে। পাকিস্তান লাহোর প্রস্তাবের ভিত্তিতে সৃষ্টি হয়েছিল। লাহোর প্রস্তাবে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছিল, কিন্তু পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তানে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়নি। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব বাংলার জনগণের উপর পশ্চিম পাকিস্তানের শোষণ নির্যাতন শুরু হয়। পাকিস্তান সৃষ্টির পর থেকে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব বাংলার উপর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রেই বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছিল। এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ সবসময় প্রতিবাদ করেছে। 6 দফাও বৈষম্যের বিরুদ্ধে একটি প্রতিবাদ আন্দোলন। 1965 সালে পাক ভারত যুদ্ধে পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে এবং পূর্ব পাকিস্তানের জনগণ বুঝতে পারে যে তাদের নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে। যুদ্ধ থেমে যাওয়ার পর 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি বিরোধী রাজনৈতিক দলগুলো লাহোরে একটি সম্মেলনে মিলিত হয়। এই সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের ভবিষ্যৎ শাসনতন্ত্রের ভিত্তি হিসেবে 6 দফা কর্মসূচি পেশ করে। কিন্তু পশ্চিম পাকিস্তানের প্রাদেশিক নেতারা এই দাবিগুলো মেনে নিতে রাজি হননি। তারা এই দাবির বিপক্ষে অবস্থান নেন। ফলে সম্মেলনে নেতাদের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মেলন ত্যাগ করে ঢাকায় চলে আসেন। এই 6 দফাকে তিনি নিজের দল আওয়ামী লীগের কর্মসূচি হিসেবে অন্তর্ভুক্ত করেন এবং এর ভিত্তিতে জনমত গঠনের চেষ্টা চালান। এই দফাগুলো পূর্ব বাংলায় আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে এবং এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য জনগণ আন্দোলন শুরু করে। ছয় দফার প্রথম প্রস্তাবটি ছিল শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি সংক্রান্ত। এই প্রস্তাবে বলা হয় যে দেশের শাসনতান্ত্রিক কাঠামো এমন হতে হবে যেখানে পাকিস্তান হবে একটি ফেডারেশন ভিত্তিক জাতিসংঘ এবং এটি লাহোর প্রস্তাবের ভিত্তিতেই হতে হবে। সরকার হবে পার্লামেন্টারি ধরনের। এই প্রস্তাবে আরো বলা হয় যে আইন পরিষদ সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে এবং আইন পরিষদের সদস্যরা সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন।
ছয় দফার দ্বিতীয় প্রস্তাবটি ছিল কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সংক্রান্ত। এই প্রস্তাবে বলা হয় যে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেবলমাত্র দুটি ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে। একটি হচ্ছে দেশ রক্ষা এবং আরেকটি বৈদেশিক নীতি। এই দুটি বাদ দিয়ে অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলো ক্ষমতা থাকবে নিরঙ্কুশ। তৃতীয় প্রস্তাবটি ছিল মুদ্রা বা অর্থ সংক্রান্ত ক্ষমতা বিষয়ক। মুদ্রা ব্যাপারে দুটি বিকল্পের কথা বলা হয়েছিল। প্রথমত, সমগ্র দেশের জন্য দুটি পৃথক পৃথক মুদ্রা চালু থাকবে। মুদ্রা দুটি অবাধে বিনিময়যোগ্য হবে, অর্থাৎ মুদ্রা দুটি পূর্ব ও পশ্চিম পাকিস্তানে সহজে বিনিময় করা যাবে। দ্বিতীয়ত, সে সময় যে নিয়মে সমগ্র দেশের জন্য একটি মুদ্রা চালু ছিল সেটাও গ্রহণযোগ্য হতে পারে, তবে সংবিধানে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচার হতে না পারে। এই ব্যবস্থা কার্যকর করার জন্য পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভের ব্যবস্থা করতে হবে এবং পশ্চিম পাকিস্তানের জন্য পৃথক আর্থিক বা অর্থ বিষয়ক নীতি প্রবর্তন করতে হবে। ছয় দফার চতুর্থ প্রস্তাব ছিল রাজস্ব কর বা শুল্ক সম্পর্কীয়। এই প্রস্তাবে বলা হয়েছিল যে ফেডারেশনের অঙ্গরাজ্যগুলো কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করবে। কেন্দ্রীয় সরকারের কোনো প্রকারের কর ধার্যের ক্ষমতা থাকবে না, তবে কেন্দ্রের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গরাজ্যগুলো রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারকে দিবে। অঙ্গরাজ্যগুলোর সব ধরনের করের শতকরা একই হারে আদায়কৃত অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল গঠন করা হবে। ছয় দফায় বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত একটি প্রস্তাব ছিল। এই প্রস্তাবে বলা হয়েছিল যে ফেডারেশনভুক্ত প্রতিটি রাজ্যের বহির্বাণিজ্যের জন্য পৃথক পৃথক হিসাব রক্ষা রাখার ব্যবস্থা করতে হবে। বহির্বাণিজ্যের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে সেই মুদ্রার উপর অঙ্গরাজ্যগুলোর এখতিয়ার থাকবে। কেন্দ্রের জন্য যে পরিমাণ বৈদেশিক মুদ্রার চাহিদা থাকবে সেটা সমান হারে অথবা সর্বসম্মত কোনো হারে অঙ্গরাজ্যগুলোই মিটাবে। দেশের উৎপন্ন দ্রব্যগুলোর অঙ্গরাজ্যগুলোর মধ্যে চলাচলের ক্ষেত্রে শুল্ক বা কর জাতীয় কোনো ধরনের বাধা নিষেধ থাকবে না। শাসনতন্ত্রে এমন ব্যবস্থা করতে হবে যেন অঙ্গরাজ্যগুলো বিদেশে তাদের নিজ নিজ বাণিজ্যিক প্রতিনিধি প্রেরণ করতে পারে
এবং নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাণিজ্যিক চুক্তি সম্পাদন করতে পারে। ছয় দফার ষষ্ঠ প্রস্তাব ছিল আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা সংক্রান্ত। এই প্রস্তাবে বলা হয়েছিল যে আঞ্চলিক সংহতি বজায় রাখার জন্য এবং শাসনতন্ত্র রক্ষা করার জন্য এমন ব্যবস্থা রাখতে হবে যেন অঙ্গরাষ্ট্রগুলো নিজেদের কর্তৃত্বাধীন আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন করতে পারে এবং নিজেদের অধীনে এই বাহিনী তারা ব্যবহার করতে পারে। ছয় দফা কর্মসূচির গুরুত্ব। ছয় দফা দাবি ছিল পূর্ব বাংলার জনমানুষের অধিকার আদায়ের জন্য একটি সুসংগঠিত আন্দোলন। ছয় দফা আন্দোলনে পূর্ব পাকিস্তানের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এই কর্মসূচি বাঙালি জনগণের জন্য জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করে। এই কর্মসূচি শোষিত, বঞ্চিত ও স্বাধীনতাকামী মানুষের আন্দোলনকে আরো বেগবান করে। প্রথমত, এটি বাঙালির বাঁচার দাবি। ছয় দফা ছিল বাঙালির বাঁচার দাবি। পাকিস্তান সৃষ্টির পর থেকে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সামরিক বৈষম্য ক্রমেই বেড়ে চলছিল। পশ্চিম পাকিস্তানের শোষণ নির্যাতন থেকে বাঙালি জাতিকে বাঁচানোর জন্যই ছয় দফা কর্মসূচি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগিয়ে আসেন। তাই বলা যায়, ছয় দফা বাঙালির প্রাণের দাবি, বাঙালির বাঁচার দাবি। ছয় দফা বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটায়। বাংলার জনগণের জাতীয়তাবাদের বিকাশে ছয় দফা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সুসংগঠিত জাতীয়তাবাদী চেতনার সূত্র ধরেই 1969 সালের গণঅভ্যুত্থান হয়েছিল এবং অবশেষে 1971 সালের যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
ছয় দফা কর্মসূচি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। পূর্ব বাংলার সব পেশাজীবী মানুষ ছয় দফা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছিল এবং তা বাস্তবায়নের জন্য আন্দোলনে অংশগ্রহণ করেছিল। ছয় দফার গুরুত্ব সম্পর্কে শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিলেন যে ছয় দফা কর্মসূচি বাংলার কৃষক, মজুর, শ্রমিক, মধ্যবিত্ত তথা আপামর জনসাধারণের মুক্তির সনদ। এটি শোষকের হাত থেকে শোষিতের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনার হাতিয়ার। এটি মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল সম্প্রদায়ের সকল মানুষকে নিয়ে গঠিত বাঙালি জাতির স্বকীয় মহিমায় আত্মপ্রকাশ ও আত্মনির্ভরশীলতা অর্জনের চাবিকাঠি। এজন্যই বলা হয় ছয় দফা দাবি মূলত পূর্ব বাংলার জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক স্বরূপ। ছয় দফা ছিল বাঙালির ম্যাগনা কার্টা স্বরূপ। বাঙালি জনগণ ছয় দফা আন্দোলনের মাধ্যমে সর্বপ্রথম সরকারের সাথে আপোষহীন সংগ্রাম চালানোর শিক্ষা পেয়েছিল। ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনা কার্টা ও অধিকার বিল এবং ফরাসি বিপ্লবের ফলে যেমন সাম্য ও স্বাধীনতা অর্জিত হয়েছিল, আবার আমেরিকার যুদ্ধের ফলে যেমন গণতন্ত্র এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক তেমনি বাংলাদেশের স্বাধীনতার মূলে ছিল ছয় দফা আন্দোলন। তাই ছয় দফাকে ব্রিটেনের ম্যাগনা কার্টার সাথে তুলনা করা যুক্তিসঙ্গত। পরিশেষে বলা যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ছয় দফা আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ছয় দফা কর্মসূচি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। ছয় দফা ছিল একটি সুচিন্তিত কর্মসূচি। এটি বাঙালির মুক্তির সনদ।